ভারতের পানি আগ্রাসনে যখন ডুবতে বসেছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ, ঠিক তখনই দেশের স্বার্থ রক্ষায় এক নজিরবিহীন এবং সাহসী পদক্ষেপ নিল নতুন বাংলাদেশের সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। মোদীকে ফোন করে ঠিক কি কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী? যদি আমরা ফারাক্কা বাঁধ থেকে 100 ফুট উঁচু, ফারাক্কা বাঁধ যত উঁচু তার থেকে যদি আমরা 100 ফুট উঁচু বা 50 ফুট উঁচু আরেকটা বাঁধ ফারাক্কা বাঁধের মতো নির্মাণ করি, তাহলে ভারত যদি আমাদেরকে ইচ্ছা করে পানিতে ডুবিয়ে মারতে চায়, সেক্ষেত্রে আমাদের ওই বাঁধের কারণে পানি উল্টা পুশ ব্যাক করে আমরা ভারতে পাঠিয়ে দিতে পারবো। এক। আর দুই হচ্ছে অহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ যেভাবে বিজয় হয়েছে, এই যুদ্ধেও বিজয় হবে ইনশাআল্লাহ। পুরা ভারতবর্ষ মুসলমানের অধীনে চলে আসবে, মুসলমানের আইন জারি হবে ইনশাআল্লাহ। যাওয়ার জায়গা নাই তোদের। একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। যদি আক্রমণ করে চীন, আক্রমণ করবে পাকিস্তান, আক্রমণ করবে মায়ানমার, আক্রমণ করবে বাংলাদেশ, তখন সাদের লাউ ডুগডুগি বানাবে সাদের লাউ। এইবার এই ফজলুর রহমানের আসল চেহারা বেরিয়ে আসলো। সে যে একটা গিরগিটি, সে যে গুপ্তচর, বিএনপির ভিতরে যে সে ঢুকেছে বিএনপিকে বিপদে ফেলানোর জন্য, এইবার এটা বেরিয়ে আসলো। এই ধূর্ত শেয়াল বিএনপিকে ভিতর থেকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য মূলত সে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, একদিকে গজলডোবা, অন্যদিকে ফারাক্কা। ভারতের পানি আগ্রাসনে যখন ডুবতে বসেছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ, ঠিক তখনই দেশের স্বার্থ রক্ষায় এক নজিরবিহীন এবং সাহসী পদক্ষেপ নিল নতুন বাংলাদেশের সরকার। গজলডোবা ব্যারাজের সব কয়টি গেট খুলে দেওয়ায় এমনিতেই ভাসছে দেশের উত্তরাঞ্চল, তার উপর নতুন করে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পায়তারা শুরু করেছে ভারত। আর ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে মোদীকে ফোন করে ঠিক কি কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী? তার এই একটি ফোনেই কি বদলে যাবে ভারতের পানি আগ্রাসনের দীর্ঘদিনের চিত্র? অন্যদিকে গজলডোবার পানিতে এবং টানা বৃষ্টিতে দেশের 16টি জেলায় যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সর্বশেষ পরিস্থিতিই বাকি। চলুন আজকের এই বিশেষ ও চাঞ্চল্যকর প্রতিবেদনে সবকিছুর বিস্তারিত জেনে নেওয়া যাক। কূটনৈতিক ও বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, ভারত যে কোনো মুহূর্তে ফারাক্কা বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে আর এক মুহূর্তও দেরি করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অত্যন্ত কড়া ও শক্ত ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়া ফারাক্কা বা তিস্তার উজানে কোনো বাঁধের গেট খুলে দেওয়া হলে বাংলাদেশ তা আর আগের মতো মুখ বুজে সহ্য করবে না। ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের জন্য এক দীর্ঘস্থায়ী অভিশাপের নাম। শুষ্ক মৌসুমে যখন আমাদের কৃষকদের পানির জন্য হাহাকার করতে হয়, তখন ভারত নিজেদের স্বার্থে পানি আটকে রাখে আর বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে। আবার বর্ষায় যখন তাদের নিজেদের রাজ্যগুলো পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তারা বাঁধের সব কপাট খুলে দেয়। এই অমানবিক পানি আগ্রাসনে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়, লাখো মানুষ গৃহহীন হয় এবং অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় নিরীহ জনগণ। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদকে ভয় পায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফোন আলাপে নরেন্দ্র মোদীকে অত্যন্ত স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে বাংলাদেশিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার দিন চিরতরে শেষ হয়ে গেছে। এখন থেকে যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক হবে শুধুমাত্র সমমর্যাদা এবং ন্যায্য হিস্যার ভিত্তিতে। যদি ভারত একতরফাভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে বাংলাদেশ ও আন্তর্জাতিক ফোরামে এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা নিতে পিছু পা হবে না।
প্রধানমন্ত্রীর এই স্পষ্ট এবং মেরুদণ্ড সম্পন্ন বার্তার পর ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যেও এক ধরনের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ আর কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পেছনের প্রধান কারণ হলো বর্তমানে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, যা ক্রমশ এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দর্শক, বছরের পর বছর ধরে ভারতের এই একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ফোন করে এই কড়া হুঁশিয়ারি দেওয়াকে আপনি কিভাবে দেখছেন? দেশের স্বার্থ রক্ষায় নতুন সরকারের এই সাহসী ও মেরুদণ্ড সম্পন্ন অবস্থান কি ভারতের গেট খোলার নোংরা রাজনীতি চিরতরে বন্ধ করতে পারবে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানো আপনাদের মনে কতটা আশা জাগাচ্ছে? ফারাক্কা বাঁধ নিয়ে আপনাদের অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ এবং গঠনমূলক মতামত অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। যাওয়ার জায়গা নাই তোদের। একদিকে চীন, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ। যদি পাকিস্তান আর তোদের সেই বন্ধু রাষ্ট্রের কোনো আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, চীন, কারো সাথে তাদের সম্পর্ক ভালো নাই। এমনকি তাদের দেশের 7 সিস্টারের সাথেও সম্পর্ক, 7টা অঙ্গরাজ্যের সাথেও তাদের সম্পর্ক ভালো নাই। তারা স্বাধীনতা চায়, তারা চায় তাদের বুট এবং বাতের অধিকার চায়। সেই বুট ও বাতের অধিকারের জন্য তারা কত শত বৎসর আন্দোলন করতেছে। তারা পৃথক হয়ে যাবে। আমি তোমাদেরকে বলতে চাই, যদি আক্রমণ করে চীন, আক্রমণ করবে পাকিস্তান, আক্রমণ করবে মায়ানমার, আক্রমণ করবে বাংলাদেশ, তখন সাদের লাউ ডুগডুগি বানাবে। সাদের লাউ বানাইলাম রে ডুগডুগি, লাউয়ের আগা খাইলাম, গুড়িও খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। বাংলাদেশের 3 দিকে সমুদ্র, আর তাদের 3 দিকে পাকিস্তান পারমাণবিক অস্ত্র। চীন বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিধর রাষ্ট্র। মায়ানমার, রোহিঙ্গা, আরাকান যোদ্ধা, জান্তা বাহিনী অতর্কিত অ্যাটাক করার সাথে সাথে বিশ্বের মানচিত্র থেকে তাদের নাম মুছে যাবে। তোমাদের বন্ধু রাষ্ট্র বলে একটা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্র থাকবে না, থাকবে না, থাকবে না। যখন বাংলাদেশের দিকে আসতে চাইবে, বাংলাদেশের 20 কোটি মানুষ তাদের বঙ্গোপসাগরে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া মরণ নিশ্চিত করবে, সেটা বাংলাদেশি। বাংলাদেশের 20 কোটি মুসলমান, পাকিস্তানের 30 কোটি মুসলমান এবং তাদের দেশের 50 কোটি মুসলমান অহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ যেভাবে বিজয় হয়েছে, এই যুদ্ধেও বিজয় হবে ইনশাআল্লাহ। পুরা ভারতবর্ষ মুসলমানের অধীনে চলে আসবে, মুসলমানের আইন জারি হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই, সেই দিন বেশি দূরে নাই যেদিন আমরা সেই পার্শ্ববর্তী রাষ্ট্রে হাজার হাজার কোটি কোটি গরু জবাই করে কুরবানি দিয়ে আল্লাহর রাসূলকে রাজি খুশি করব। তখন সেই মুসলমানের শত্রুরা হার্ট ফেল করে মারা যাবে। লিখে রাখেন বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এটা কোরআনের কথা, হাদিসের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবিন, তবে তাবিন, আইয়ামে মুস্তাহিদিন, সলফে সালিহিন, গৌসদের কথা এবং তাদের অনেক পণ্ডিতের কথা, তাদের দেশের পুরোহিতের কথা, তাদের দেশের অনেক ভাইদের কথা। অতএব ওয়েট অ্যান্ড সে, বাট ফর দ্য গ্রেস অফ গড, আল্লাহ ইজ অলমাইটি। আমরা যে ক্রুসেড করব, সেই ক্রুসেডের বিজয়ের পতাকা নিয়ে ইনশাআল্লাহ বেশি দিন নয়, মাত্র 5 বছরের ভিতরে এই বিজয় আমাদের নিশ্চিত হবেই হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধটা যে জায়গায় আছে, সেখান থেকে 40, 45 বা 50 কিলোমিটার ভাটিতে যদি আমরা ফারাক্কা বাঁধ থেকে 100 ফুট উঁচু, ফারাক্কা বাঁধ যত উঁচু তার থেকে যদি আমরা 100 ফুট উঁচু বা 50 ফুট উঁচু আরেকটা বাঁধ ফারাক্কা বাঁধের মতো নির্মাণ করি, তাহলে ভারত যদি আমাদেরকে ইচ্ছা করে পানিতে ডুবিয়ে মারতে চায়, সেক্ষেত্রে আমাদের ওই বাঁধের কারণে পানি উল্টা পুশ ব্যাক করে আমরা ভারতে পাঠিয়ে দিতে পারবো। 1 আর 2 হচ্ছে ফারাক্কা বাঁধ দিয়ে যে পানিটা আমাদের বাঁধ পর্যন্ত আসবে, এই পানি পুরাটা তো আর ভারতে ব্যাক করবে না, এই পানিটা আমাদের এখানে থেকে যাবে। এই পানিটা আমরা আমাদের দেশের বিভিন্ন এলাকার প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো, পানিটা আমরা ধরে রাখতে পারবো। তো এই বাঁধটা যদি নির্মাণ করা সম্ভব হয়, তাহলে আমাদের এই 2টা উপকার হবে। 1 হচ্ছে আমরা পানিটা আটকে রেখে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো, আর বেশি পানি এসে গেলে পানি আমাদের দেশে ঢুকে বন্যা হওয়ার পরিবর্তে ওই পানি আবার ব্যাক করবে ইন্ডিয়ার দিকে। তো এইটা করা যেতে পারে।
আর আরও কিছু ব্যাপার স্যাপার আছে আন্তর্জাতিক পর্যায়ে, এই আন্তর্জাতিক নদী কমিশন বা আরও ব্যাপার স্যাপার কি আছে ওইগুলো, ওই ব্যাপারে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই। সেখানে আমরা ক্ষতিপূরণ দাবি করতে পারি, বাট এই সমস্ত বিষয়গুলো অনেক লেন্দি, অনেক সময় লেগে যায়, মানে বছরের পর বছর ওয়েট করতে হয়, কখনো কখনো যুগ পার হয়ে যায়, কিন্তু এই মামলা বা এই ক্ষতিপূরণের যে আপিল, এই আপিলের নিষ্পত্তি হয় না। সুতরাং ওটা একটা সুদূর প্রসারী ব্যাপার স্যাপার, ওইটা তড়িঘড়ি করে হবে না। কিন্তু যদি আমরা এখন বাঁধ নির্মাণের একটা পরিকল্পনা নেই এবং সেটি সরকারিভাবে পাশ করি, তারপরে আমরা এটাকে চীন সরকারকে, এই প্রকল্পটা চীন সরকারকে যদি দেই, তাহলে সেখানে আমরা বাধার সম্মুখীন কম হব, কারণ চীন তো ভারতের চিরশত্রু। তো চীনের কোনো একটা কোম্পানিকে যদি আমরা এটা দেই, তাহলে সহজেই এই বাঁধটা করা সম্ভব হবে। এবং আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এটাই বাংলাদেশের জন্য বড় সমাধান। এই জন্য বলছি যে আসলে ভারতের সাথে গত 15-16 বছর ধরে শেখ হাসিনা নতজানু পররাষ্ট্রনীতি করার কারণে ভারতের অনেকটা তেল হয়ে গেছে, ভারতের অজায়গায় তেল জমে গেছে। তো সুতরাং ওরা এখন আমাদেরকে মানুষ মনে করে না, অতএব ওদের সাথে আর এখন ওই মিন করে লাভ নাই, ওদেরকে এখন পাল্টা জবাব দিতে হবে। আর পাল্টা জবাব দিতে হলে এইটার বিকল্প নাই। আর পাশাপাশি আমি আর একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হচ্ছে যে ভারত যেহেতু আমাদের সাথে বহুদিন যাবৎ খেলছে, সুতরাং আমরা তো আর নতজানু হতে 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 আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আসলে ভারতকে পাল্টা জবাব দেওয়ার সময় এসছে। তো এই জন্য আমি মনে করি যে পৃথিবীর একটি সাহসী সেনাবাহিনী হচ্ছে তুরস্কের সেনাবাহিনী, এবং তুরস্কের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু তারা অবস্থান করছে সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করার জন্য। তো আমি মনে করি আমাদের দেশেরও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমি অ্যাটলিস্ট মানে 10 থেকে 20 হাজার টার্কিশ সেনা বাংলাদেশ সীমান্তে মোতায়েন রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে করে ভারতীয় সরকার সবসময় ভয়ে থাকে। এই প্রস্তাবটাও আমি রাখলাম। বিএনপি সরকার বিরাট একটি ঝুঁকির মধ্যে পড়ে গেছে, কারণ এই সরকারের ভিতরে এমন কিছু গাদ্দার, মুনাফেক এবং গুপ্তচর ঢুকে পড়েছে, যে গুপ্তচরগুলো মূলত বিএনপির ভিতরে ঢুকে বিএনপিকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে এবং আওয়ামী লীগের জন্য তারা এখানে পথ প্রশস্ত করে দিচ্ছে। এরকম একজন গাদ্দারের পরিচয় আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমরা জানি চীনের দুঃখ হোয়াংহো নদী, কুমিল্লার দুঃখ গোমতী নদী, আর বিএনপির দুঃখ ফজু পাগলা। এই ফজলুর রহমান মূলত সে বিএনপিতে আসে নাই, সে বিএনপি করে না, সে বিএনপিতে এসেছে মূলত শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল। যেমনটি 2018 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা কামাল হোসেনের হাতে পায়ে ধরে যে চাচা অনেক কিছু তো করে দিয়েছেন, আব্বার সাথে তো অনেকদিন থেকেছেন, আপনার ঋণ তো পরিশোধ করা যাবে না, আপনি আর একটিবার আমার আর একটা উপকার করেন। বলে কি উপকার করতে হবে মা তোর? আপনি বিএনপিকে এবারে নির্বাচনে এনে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি জামাতকে তখন একটি টোপ দিয়ে ছলে বলে কলে কৌশলে এই কামাল হোসেন 18 সালের নির্বাচনে এনে দিয়েছিলেন। তো এই কামাল হোসেনকে শেখ হাসিনা যেভাবে পাঠিয়েছিলেন বিএনপিকে ধ্বংস করার জন্য, ঠিক এই ফজলুর রহমান ওরফে ফজা পাগলাকে শেখ হাসিনা বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ফজলুর রহমান এত বেশি ধূর্ত, তাকে মূলত একটা ধূর্ত শেয়াল বললে ভুল বলা হবে না। বিএনপির অবস্থা থেকে সে বুঝতে পেরেছে যে বিএনপি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আর এই আওয়ামী লীগ ফিরে আসার এই যে তার ভিতরে যে আশাটা জেগেছে, সে তার পথ পরিষ্কার করছে, এমন ভাবে তার পথটা পরিষ্কার করছে যেন শেখ হাসিনা আসলে তাকে আওয়ামী লীগের একটা বিরাট পর্যায়ে আবার নিয়ে যায়। সে তো মূলত আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিল। যাই হোক, আসুন আমরা একটু ঘটনার বিবরণটা একটু শুনি। জিটিভির একটা টকশোতে এই ফজলুর রহমান এসেছিলেন, উপস্থাপক তাকে প্রশ্ন করছেন, সে ওই যে যেখানে যায় সেখানেই তো তার জামাত ফোবিয়া, জামাতের পিছনে লাগতে পারলেই সে এখন নিজেকে বিরাট বড় মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে চায়, যদিও সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা। অসংখ্য প্রমাণ আছে সে কোথায়ও যুদ্ধ করে নেই, একেবারে পুরো ভুয়া ভাওতাবাজি। তার এলাকার কিশোরগঞ্জের যে মুক্তিযুদ্ধের কমান্ডার যিনি, তিনি এই সাক্ষী দিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা। এখন ছলে বলে কলে কৌশলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বড় একটা পদ বাগিয়ে নেবার জন্য তিনি এখন ধান্দা করছেন। ধান্দাটা এত ধান্দা করছে, আসলে যে বললাম ধূর্ত শিয়াল, এই ধূর্ত তার ধান্দাটা এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন সে কোথায় কোথায় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কে বিপক্ষে এখন বলেন তো? বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কেউ নাই। ও শুধু ওর স্বার্থ চরিতার্থ করার জন্য 24 এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। যেখানেই 24-এর আলোচনা আনা হয়, কৌশলে মুহূর্তের ভিতরেই ওখানে 71 ঢুকিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগ এবং তার দোসররা এই কাজটি করেছে। তো ফজলুর রহমানকে প্রশ্ন করছে যে আপনি তো জামাতকে খালি ক্ষমা চাইতে বলেন, শেখ হাসিনাও তো এখানে একটা গণহত্যা চালিয়েছে। এইবার এই ফজলুর রহমানের আসল চেহারা বেরিয়ে আসলো। সে যে একটা গিরগিটি, সে যে গুপ্তচর, বিএনপির ভিতরে যে সে ঢুকেছে বিএনপিকে বিপদে ফেলানোর জন্য, এইবার এটা বেরিয়ে আসলো। সে বলছে শেখ হাসিনা গণহত্যা করেছে কিনা এটা ইতিহাস বিচার করবে, এটা ইতিহাস হতে এখনো বাকি আছে। এটা কিসের গণহত্যা, কয়জন মানুষ মারছে? আপনি পুলিশ হত্যার
বিচার করবেন না, পুলিশ হত্যার কথা কেন আনেন না? তার মানে এই 24-এর গণহত্যার কথা বললেই পুলিশ হত্যার কথা কারা বলে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা গুপ্তচর, যারা দোসর, তারা বলে। সে বলছে এই পুলিশ হত্যার পরিমাণ 100 না 1000-এর উপরে। তখন উপস্থাপক বলছে যে না, পুলিশদের পক্ষ থেকে তো একটা সংখ্যা বলা হয়েছিল, সেটা 100-রও নিচে, তা আপনি 1000 বলেন কি করে? তার মানে অবস্থাটা চিন্তা করুন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে সে গণহত্যাকারী বলতে নারাজ, কোনো মতো অবস্থায় সে বলবে না যে না, শেখ হাসিনা গণহত্যা করে নাই, শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে। চিন্তা করেন, বয়ানটা চিন্তা করেন, পুরা শেখ হাসিনা এবং ভারত তাকে যা শিখিয়ে দিয়েছে, সে এখানে সেটা বলছে সে গণতন্ত্র হত্যা করেছে, এটা বলতে পারেন, কিন্তু গণহত্যা করেছে এটা ইতিহাস বলবে। ইতিহাস হতে এখনো অনেক সময় বাকি আছে। তিনি বলছেন এক একজন এক এক কথা বলে, এই যে এক একজন এক এক ধরনের সংখ্যা দেয়, কেউ বলে 800, কেউ বলে 1400, কেউ বলে 2000। উপস্থাপক তখন বলছে ঠিক আছে, আমরা জাতিসংঘেরটাই ধরি, জাতিসংঘ বলেছে 1400+, আমরা এটা ধরি। উনি ওটাও মানবেন না যে না, এখানে কোনো গণহত্যা হয় নাই, আপনি পুলিশ হত্যার সংখ্যা দিয়ে বিচার করবেন না, পুলিশ হত্যার বিচার আপনাকে করতে হবে, এদেশে পুলিশ হত্যার বিচার হবে। আচ্ছা, এই দেশে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, তখন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেনি, তার বিচার হয়েছে? একটা সংকটকালীন মুহূর্তে যখন বিবদমান দুই পক্ষ যখন সংঘর্ষে লিপ্ত হয়, তখন তো শত্রুপক্ষের লোক মরবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ এখানে কি আচরণটা দেশের ছাত্র সমাজের সাথে করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, স্নাইপার দিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে। ছাত্ররা তাদের জীবন বাঁচানোর জন্য হতে পারে 2-4 জন গেছে, এই সংখ্যাটা, এই যে তারা বয়ান দিচ্ছে 3200 পুলিশ হত্যা করেছে, এর তালিকা তারা দিতে পারে না? কোন কোন পরিবার থেকে কোন কোন পুলিশকে হত্যা করা হয়েছে, এই তালিকা ওই পরিবারগুলো দিচ্ছে না, কেন দিচ্ছে না? আর পুলিশ তো সেটা দিয়ে বলেছে, কথা সেটা না, কথা হচ্ছে ফজলুর রহমান বিএনপির ভিতরে এসে আওয়ামী বয়ান কেন সে ফেরি করছে, আওয়ামী লীগকে কেন সে ডিফেন্ড করছে? এই ধূর্ত শেয়াল বিএনপিকে ভিতর থেকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য মূলত সে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমরা জানি না বিএনপি এই জিনিসটা কেন বুঝতে পারছে না। এত কিছুর পরেও প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার পরেও বিএনপি এই ধূর্ত শেয়ালটাকে, এই উম্মাদকে, এই পাগলটাকে কেন আবার নমিনেশন দিল বহিষ্কার করার পরেও, এটি আমাদের বুঝে আসে না। তাহলে কি আমরা এটি মনে করবো যে বিএনপি নিজের হাতে তার কবর রচনা করছে, তার বিপদ ডেকে আনছে? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।